চৈত্র মাইশা রোদ বুঝেন তো? চৈত্র মাইশা রোদে আপনার গ্রামে গঞ্জে, আজকে তো শহরের ছেলে লোকজন তো একটা যায় না, তো কিন্তু গ্রামে মাটির উপর দিয়েও হাঁটা যায় না, মাটিও এরকম গরম হয়ে যায়। একবার জানেন ওমানে পাথরের উপরে বসে পড়েছিলাম। ওমানের গরম তো আমাদের চৈত্র মাসের গরমের চেয়েও বেশি, 40, 45, 50 ডিগ্রি সেলসিয়াস। এই যে কি বিপদ, মহা বিপদ। আচ্ছা বসেছেন কখনো জানেন লোহা, তামা বা মোটর সাইকেল অনেক সময় রোদে থাকলে গরম হয়ে থাকে, নাতকা করে গিয়ে বসে যায়। ডক্টর ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, ওনার দুঃখটা আমি ওই অভিজ্ঞতা দিয়ে মিলাইতে পারি। দুঃখ বা কষ্ট যদি থেকে থাকে, গদিত রাজার সিংহাসন আরামের সিংহাসন, কিন্তু ওই সিংহাসন যদি কোনো কারণে গরম হয়ে যায়, তাহলে এই গরম যে কি গরম হইতে পারে এইটা অনুমান করার জন্য একবার গিয়ে আপনার গরম পাথরের উপরে বসতে হবে, তাহলে টের পাবেন যে সেই গরম কি গরম। এটা যে দৌড়, এই দৌড় থামে না কখন। ডক্টর ইউনূস মার্কিন সামরিক ফরেন পলিসি বলছে হট সিটে ডক্টর ইউনূস, গরম গদির উপর, গরম গদিতে ডক্টর ইউনূস বসে আছেন। কেমন সেটা? বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ক্রমবর্ধমান চাপের মুখে পড়েছেন। এর আগে একটা কন্টেন্টে বলেছিলাম না, ডক্টর ইউনূস বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, এটা বলার আগেই আসে নোবেল বিজয়ী কথাটা। শান্তিতে নোবেল বিজয়ী, সম্মানের জায়গায় থাকা উচিত। নির্বাচন নিয়ে অনিশ্চয়তা, সংস্কার কার্যক্রমে ধীরগতি, অর্থনৈতিক মন্দা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সব মিলিয়ে জনসন্তোষ বাড়ছে। মানে চতুর্দিকে অশান্তির, যা করা লাগে তাই ওনার লোকজন করে ফেলেছে, করে গরম গদিটার উপরে ওনারে বসায় রাখছে। চেহারাটা ডক্টর ইউনূসের, কত কষ্টে হাসেন, হাসিও দেখা যায় না। গত কিছুদিন ধরে আগে যে ওনার একটা প্রফুল্ল হাসি দেখা যেত মাঝে মধ্যে বিভিন্ন টোগ্রামের যেসব ভিডিও আমরা পেতাম, সেখানে দেখা যেত, এটাও কেন যেন এখন একটু কম দেখা যায়। সেনাবাহিনী, বিএনপি ও ব্যবসায়ীদের আগাম নির্বাচনের দাবি ইউনূসের অবস্থানকে আরো জটিল করে তুলেছে। আমার একজন কলিগ ছিলেন, আমি তখন এটিএন নিউজে কাজ করি, সিনিয়র কলিগ, নাম বললে আপনারা চিনে ফেলবেন, সাংবাদিক প্রভাস আমিন, খুব আলোচিত, হ্যাঁ, আওয়ামী লীগ সরকারের শেষ সময়। আমার বলছিল, ভাই আমি চারদিকে তখন খালি ঝামেলা লাগাতাম, এই তার সাথে মাথা একটু গরম, ইয়াং মানুষ তো, বলতো যে সব ফ্রন্টে একসাথে যুদ্ধ করা ঠিক না, ঠিক আছে মনে মনে রাখবা, একটা একটা করে যুদ্ধ করবা, একটা একটা করে জিতবা, তারপর আরেকটা যুদ্ধে যাওয়া। আর ডক্টর ইউনূস গ্যাঞ্জামটা কোথায় পড়ছে দেখেন, সেনাবাহিনী বাংলাদেশের শক্তিশালী একটা স্টেক হোল্ডার, বিএনপি, আওয়ামী লীগ নাই এই দেশে এখন, বিএনপিরই অনেকে দেখলাম আমাদেরকে কমেন্ট করে, দেখবেন যে এখন দেশ বিএনপির দখলে। ব্যবসায়ী যারা সবকিছু মেনটেন করে, সবার সাথেই তাদের সাংঘাতিক ব্যালেন্স, মানে এই তিনটা উইংয়ের সাথেই ডক্টর ইউনূসের গ্যাঞ্জাম লেগেছে। তিন উইংই কয় নির্বাচন আর উনি কয় সংস্কার, মানে দুই শব্দের তো আকাশ পাতাল পার্থক্য। এই উত্তপ্ত রাজনৈতিক প্রেক্ষাপটে সহিংসতার আশঙ্কা বাড়ছে, রাজনীতিবিদরা মুখ ফুটা বলে ফেলে গৃহযুদ্ধের আশঙ্কা বাড়ছে। আচ্ছা, যদিও সমঝোতার মাধ্যমে একটি শান্তিপূর্ণ রূপান্তরের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না, এটাই আশার খবর একমাত্র, যদি শুভ বুদ্ধির উদয় হয়। মার্কিন সামরিক ফরেন পলিসিতে এক মন্তব্য প্রতিবেদনে এমনটি জানিয়েছেন মাইকেল কোগলম্যান। তিনি জানেন বাংলাদেশ ইস্যুতে রেগুলারলি লেখেন, তিনি ফরেন পলিসির সাপ্তাহিক সাউথ এশিয়া ব্রিফে লেখেন এবং প্রায় 2 দশক ধরে এই অঞ্চল নিয়ে বিশ্লেষক হিসেবে কাজ করেন, যেটা বলছিলাম। প্রতিবেদনটিতে কোগলম্যান বলেন, গত বছরের আগস্টে ব্যাপক আন্দোলনের চাপে প্রেক্ষাপট বর্ণনা করছেন। শুরুর দিকে ডক্টর কাজ ছিল কঠিন, দীর্ঘদিনের সরকারি দমন পীড়নের পর বাংলাদেশ পুনর্গঠনের কাজ তাকে হাত দিতে হয়েছে, কিন্তু এখন চাপ বাড়ছে এখন, এবং পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে উঠছে। ওই যে চৈত্র মাসে গরমের কথা আপনারা বললাম, উত্তপ্ত পাথরের কথা বললাম, উল্লেখ করে এই লেখক বলছেন, ইউনূসের নেতৃত্বাধীন একটি অন্তর্বর্তী সরকারের প্রতি বাংলাদেশের জনগণ ক্রমবর্ধমানভাবে অধৈর্য হয়ে উঠছে, ত্যক্ত বিরক্ত, এটা কি নিয়ে আসছি আমরা, এরকম একটা ব্যাপার স্যাপার, যে এই যে শেখ হাসিনার বিদায় অপরিহার্য অনিবার্য হয়ে গেছিল, আওয়ামী লীগের শাসন তিতা থেকে তিতা হয়ে গেছিল, কিন্তু তার পরিবর্তে কি আনলাম, খালকাইটা কুমির, নাকি জ্বলন্ত কড়াই থেকে জ্বলন্ত উনুনে দিলাম লাভ, যার কোনো গণভিত্তি নেই এই সরকারের, যা এখন পর্যন্ত নির্বাচনের তারিখ নির্ধারণ করতে পারেনি এবং দৃশ্যমান অগ্রগতির অভাব সত্ত্বেও ব্যাপক সংস্কারের উচ্চক নিয়ে এগিয়ে চলছে। কাজের কাজ ছাড়া কোনো কাজকর্ম নাই, মানে কোনো আউটপুট নাই, সব জায়গায় ডাব্বা, কিন্তু সংস্কার বলে এই জব চলছে। সরকার বলছে 2026 সালের মধ্যভাগে জাতীয় নির্বাচন হবে। বাংলাদেশে একের পর এক খারাপ খবরে বিধ্বস্ত। 24-25 অর্থ বছরের প্রাথমিক হিসাব অনুযায়ী অর্থনৈতিক প্রবৃদ্ধি করোনা মহামারীর পর সবচেয়ে কম। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনাদের আর বলার অপেক্ষা রাখেন, এরকম বিস্তর কাহিনী আছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেছেন, সেই রেফারেন্স দেওয়া হয়েছে যে নির্বাচনের সবশেষ সময়সীমা ডিসেম্বর হওয়া উচিত। এটা একটা কত বড় সিগন্যাল তারা পেয়েছে আপনারা জানেন। বিএনপি প্রথমবারের মতো অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে রাস্তায় নামে,
শেখ হাসিনা আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী দল বিএনপি এর আগেও বহুবার আগাম নির্বাচনের দাবি তুলেছে। তো এই হচ্ছে সার্বিক পরিস্থিতি, আর বিশেষ আলোচনার কিছু নেই। এখন অনেকেই বলেন যে শান্তিতে নোবেলজয়ী মানুষটা শান্তিতে ঘুমাতে পারেন কিনা। এখন নিজের কর্মফল নিজেকেই ভোগ করতে হয়। আসার পরে তিনি যে কর্মটি করেছেন, সেই কর্মটি হলো শিশুতোষ বাংলাদেশ রূপান্তরের স্বপ্ন দেখেছেন কিনা। উনি একজন নোবেল বিজয়ী মানুষ, কিন্তু তার একটাই কথা, দেশের 18 কোটি মানুষ বাদ দিয়ে, তারপরে রাজনৈতিক দল বাদ দিয়ে, সুশীল সমাজ বাদ দিয়ে উনি স্বপ্ন দেখেছেন যে আর এই ছাত্রদের আন্দোলন, এই মাধ্যমে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছি, আমাকে এই ছাত্রদের কথাই শুনতে হবে। উনি সেটা শুনেছেন, এখনো শুনে যাচ্ছেন। এবং ছাত্র কারা? এরা ছাত্র নামধারী। এখন যারা রাজনীতিতে আছে এরা কি আদতে ছাত্র? ছাত্রলীগ ছাত্র দলকে আমরা যেই দুষ্টে দুষ্ট করতাম সেই দুষ্টে দুষ্ট না। এদের তো পড়াশোনার কোনো বালাই নেই। পড়াশোনা আগে যা করেছে, রেজাল্ট প্রত্যেকের কি ঘরে গিয়ে খোঁজ নেন। আমার তো ধারণা যে শিবিরের ছেলে পেলে কিছু বোধহয় ভালো রেজাল্ট দাঁড়িয়ে আছে। আর এই যে যারা এনসিপি নিয়ে ডক্টর ইউনূসকে বুদ্ধি দেয়, বলবো যে কুবুদ্ধি দেয়, এদের পড়াশোনা সব লাটে উঠেছে। এদের বুদ্ধিতে যদি দেশ চলে আর ডক্টর ইউনূস চলেন, ওনার মতো নোবেল বিজয়ীর আজকের এই হাল হবে না তো কি হবে? গরম গদিতে বসা ছাড়া তিনি, এসি যদি আপনার 16 ডিগ্রি, কেন এটারে যদি 8 ডিগ্রিতেও নামায় আনে, গরম তো কমার কথা না। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য, করুণা এবং সহনশীলতার সাথে। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।